প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ পর্যায়ের আগের দিন ছিল আজ। আগামীকাল মামলা শুনানি শেষ হবে এবং অর্ডার কপি রিজার্ভ থাকবে। আজকে শুনানিতে কি কি হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে উপস্থাপন করব। প্রথমত যে বিষয়টি আজ আপনারা দেখেছেন যে রাজ্যের পক্ষ থেকে রাজ্যকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রথম থেকেই বলেছেন, কিন্তু আশপাশ থেকেই তরুণজ্যোতি তিওয়ারি, ফিরদৌস শামীম এবং অ্যাপিলেন্টের অ্যাডভোকেট বা সুবীর সেনার অল্প অল্প কিছু তথ্য তুলে ধরেছেন। আমরা দেখেছি প্রথম থেকে শুনানি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, কিন্তু আজকে শুনানির সারাংশ আপনাদের সঙ্গে আমি দেব। তো প্রথমত যখন শুনানি শুরু হয়, বিচারপতি প্রথমে বলেন যে মিস্টার দত্ত, ইউ আর টু ফেস অনলি টু পয়েন্টস কি কি? একটা হচ্ছে এস বাসুরাই কোম্পানির হাতে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা, কি দায়িত্ব, অ্যাসেসমেন্টের দায়িত্ব এবং সমগ্র দায়িত্ব। আরেকটি যে মিস্টার ভট্টাচার্য মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চার্জশিট জমা দিয়েছিলেন, সেই চার্জশিট সম্পর্কে রিপ্লাই ওনাকে আজ দিতে হবে। তো সেটাই প্রথমে শুরু হয়। তো মিস্টার দত্ত মানে কিশোর দত্ত ল্যান্ডেড এজি, তিনি বলেন যে এস বাসুরাই কোম্পানির কাছে যে দায়িত্ব দেওয়া হয় সেটা বোর্ড 4 অক্টোবর 2016 রেজলিউশনের মাধ্যমে বা অ্যাডক কমিটির মিটিং এর মাধ্যমে তাদের হাতে দায়িত্ব দেওয়া হয় বা সেখানে ডিসিশন নেওয়া হয়। এটি একটি কনফিডেন্সিয়াল প্রসেস। প্রায় 1,25,000 ক্যান্ডিডেট আবেদন করেছিল তার শর্টিং করা এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের লিস্ট আলাদা করা এবং অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা, তাদের প্রেজেন্ট শিট ইত্যাদি, ইন্টারভিউ লিস্ট এবং ক্যান্ডিডেট লিস্ট ইত্যাদি তৈরি করে তারা বোর্ডকে পাঠিয়েছিল ইন্টারভিউয়ের জন্য। এটি সম্পূর্ণ কনফিডেন্সিয়াল প্রসেস হিসেবে তাদেরকে এই জবটি দেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস হিসেবে তাদের জবটি দেওয়া হয়। এস বাসুরাই কোম্পানিকে কখনো কোনো জাস্টিফিকেশন বা অ্যাসেসমেন্টের জন্য এটা কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি, এটা কিন্তু তুলে ধরেন। এরপর জজ বলেন 1,25,000 টেট পাস, তার মধ্যে কতজন ট্রেন নন ট্রেন সেই কথাটি উঠে আসে। ল্যান্ডেড এজি উত্তর দেয় 1,19,000 মোট পরীক্ষায় বসেছিলেন, আর তার মধ্যে চাকরি পেয়েছিল 42,000, 11,000 ট্রেন এবং 32,000 নন ট্রেন ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল। এটি ল্যান্ডেড এজি কিন্তু উত্তর দিয়েছিলেন, যেটা আগে আপনাদেরকে বললাম। জাস্ট জিজ্ঞেস করেন যে টেট মার্কস বা অন্যান্য মার্কস গুলো কি ফ্র্যাকশন বা শতকরা হারে দেওয়া হয়েছিল, এই বিষয়টি কিন্তু উঠে আসে। অ্যাপটিটিউড, ইন্টারভিউ, এক্সট্রা কারিকুলাম মার্কস পার্সেন্টেজ হারে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাডিশন মানে অ্যাডভোকেট জেনারেল বলেন নো 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 নো। জাস্ট তখন বলেন যে ফ্র্যাকশনের যে বিষয়টি প্যারা টিচারদের ক্ষেত্রে এসে যে দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। সেখানে জজ সেটা তুলে ধরেন এবং সেখান থেকে যারা বিপরীত পক্ষের যারা অ্যাডভোকেট ছিলেন, তিওয়ারি বা ফিরদৌস শামীম, তারা কিন্তু বিষয়টি হাসলেন বা সমর্থন করছিলেন জজের কথাকে। তো মানে অ্যাডভোকেট জেনারেল বললেন যে মিস্টার ভট্টাচার্য মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাবমিশন দেন, তিনি যে বিভিন্ন বিষয়ে কিছু সাবমিশন দেন, সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য উনি তুলে ধরবেন। জজ বলেন হয় বোর্ড গিভ দ্য টেন্ডার এস বাসুরাই কোম্পানি, এস বাসুরাই কোম্পানিকে কেন টেন্ডার দেওয়া হয়েছে। এজি বলে যে এই ধরনের অনলি দ্য প্রিন্টিং, এই যে আপনি যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে এজি বলেন যে অনলি দ্য প্রিন্টিং এর কাজে তাদেরকে দেওয়া হয় বা প্রিন্টিং পার্ট বা ফরম্যাট তৈরি করার জন্য এদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। তখন এজি জিজ্ঞেস করেন মে আই গো টু সিবিআই চার্জশিট, মানে সিবিআই চার্জশিট ম্যাটারে কি সে বলতে পারে, অনুমতি নেন এজি জজের নিকট। জজ বলেন আই হ্যাভ ওয়ান কোশ্চেন তুলে ধরেন এবং কনফিডেন্সিয়াল লেটার যে দেওয়া হয়েছিল সেই কনফিডেন্সিয়াল লেটার নিয়ে কথা বলেন। এজি বলেন ফর নেসেসারি এন্ট্রি ওয়ালশিট তৈরি করা, ইন্টারভিউ লিস্ট তৈরি করা, বিভিন্ন প্রেজেন্ট শিট তৈরি করা ডিস্ট্রিক্ট ওয়াইজ, এর জন্য দেওয়া হয়েছিল, কোনো অ্যাসেসমেন্টের জন্য তাকে দেওয়া হয়নি। জাস্ট বলেন রুল 7 কি বলছে, রুল 7 যা ভালো হচ্ছে তাদেরকে দায়িত্ব দেওয়া নিয়ে 4, 5C এখানে দায়িত্ব নেওয়া নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসে বা রুল 7টি পড়ে বোঝান। সেই সময় কিন্তু এজি একটু কনফিউজ হয়ে যায়। এরপরে যে সিবিআই চার্জশিটের 2 নম্বর সিবিআই চার্জশিটের যে পয়েন্টটি ওখানে লেখা ছিল, অনলি ডকুমেন্টস প্রোভাইড করা হয়েছিল তাদেরকে বিভিন্ন পেপার বা শিট তৈরি করার জন্য, এই কথাটি তুলে ধরে। এবং এজি যে কথাটা বলছিলেন যে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এস বাসুরাই কোম্পানিকে স্ক্রুটিনাইজ করার জন্য বা অ্যাসেসমেন্ট করার জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে তাদের প্রমাণ করা যায় যে তাদের দায়িত্ব দেওয়া হয়নি, সেই প্রমাণের জন্য একাধিক তথ্য তুলে ধরেন বা একাধিক এফিডেভিট বা নোটিশ তুলে ধরেন। সেখানে কমিশনার অফ স্কুল এডুকেশন
নির্দেশ দেন সমস্ত ডিআই এবং ডিআইদের বা সমস্ত সাব কমিটিগুলো তৈরি করা হয়েছিল ডিআই এর বিভিন্ন আধিকারিকদের দ্বারা এবং এসআই এআইদের দ্বারা। এই সাব কমিটি তৈরি করা হয়েছিল, সেই অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই কাজগুলো করেছিল। এবং যারা এই সাব কমিটি যাদেরকে নিয়ে অফিসিয়ালদের নিয়ে তৈরি করা হয়েছিল তারা কিন্তু স্ক্রুটিনাইজের দায়িত্ব পেয়েছিল টেট 14 কোয়ালিফাইড ক্যান্ডিডেটের। এটা কিন্তু এজি বলে দেন, যাতে যে স্ক্রুটিনাইজের দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়নি সেই প্রুফ কিন্তু এজি দিয়ে দেন যে কিভাবে সাব কমিটি গঠন করা হয়েছিল বা কিভাবে কি করা হয়েছিল। জজ বলেন যে স্ক্রুটিনাইজ গিভ দ্য এস বাসুরাই কোম্পানি। এজি বলেন নো নো নো। জজ বলেন ফাইনালি ইউর আর্গুমেন্ট ইজ টু প্রিপেয়ার দ্য শিট এস বাসুরাই কোম্পানি। জজ বলেন যে এস বাসুরাই কোম্পানিকে ফাইনালি তাহলে প্রিপেয়ার দ্য শিট তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। সিলেকশন কমিটি গঠন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ সাব কমিটি গঠন করা হয়েছিল, তাদেরকে স্ক্রুটিনাইজ বা ভেরিফিকেশন করতে বলা হয়। এই পুরো বিষয়টি বা সিলেকশনের প্রসেসের যে কাজ, কমিটি যে কাজ করেছে সেই সমস্ত তথ্য এজি তুলে ধরেন বা রিট থেকে একটা তথ্য তুলে ধরেন যে রিটে কিন্তু এই সমস্ত কথাবার্তা বা প্রভিশন বা ডকুমেন্টসের কিন্তু তথ্য কিন্তু রিট কপিতে নেই। রিট কপি একটু সামান্য অভিযোগ এখানে উঠে আসে। জজ বলেন আমরা সব আগে নোট করেছি। এই যে আরেকটি বলেন চেয়ারম্যান কল এ মিটিং টু ইন্টারভিউ। চেয়ারম্যান একটি ইন্টারভিউয়ের জন্য মিটিং ডাকে। সেখানে সমস্ত অ্যাডহক কমিটিরা ছিলেন এবং যারা সাব কমিটিরা ছিলেন তারা ছিলেন। সেই মিটিংয়ে আলোচনা হয়। এখানে একটি তথ্য উঠে আসে যে বালুরঘাটে স্কুলে যে ইন্টারভিউ হবে, স্ক্রুটিনাইজ হবে বা বিভিন্ন তথ্য যে ইন্টারভিউ হওয়ার আগে যে প্রসেসিং, সেই প্রসেসিং এর প্রমাণ দেওয়া হয় যে কিভাবে প্রসেসিং গুলো হয়েছে। যে স্কুল অথরিটিকে নোটিশ করা হয়, সেখানকার পুলিশকে নোটিশ করা হয় যে ইন্টারভিউ হতে চলেছে, বা সেখানকার ডিএম বা ডিআই কে সবাইকে ইনফর্ম করা হয়। এই বালুরঘাটের বিষয়টি কিন্তু তুলে ধরেন, মানে একটি উদাহরণ, মানে সমগ্র রাজ্যে এই প্রসেসিং হয়েছে তার একটি উদাহরণ বালুরঘাট দিয়ে তুলে ধরেন ল্যান্ড এজি। 28শে অক্টোবর ইন্টারভিউ এর জন্য এক্সপার্টদের কাছে ইনভাইট করা হয় স্ক্রুটিনাইজ করার জন্য, এবং তাদের কাছে এস বাসুরাই থেকে যে অ্যাটেন্ডেন্স শিট গুলো এসেছিল তাদের কাছে ক্যান্ডিডেট নাম সহ বা অ্যাটেন্ডেন্স শিট তাদের কাছে তুলে দেওয়া হয়। এর প্রমাণ দিচ্ছে কি স্ক্রুটিনাইজ বা ইন্টারভিউ বা অ্যাসেসমেন্ট এর দায়িত্ব কিন্তু এস বাসুরাই কোম্পানির কোনোভাবেই ছিল না। এবং তারপরে সমস্ত প্রার্থীদের রোল নাম্বার, টেবিল নাম্বার, ডেট, ভেন্যু সহ ইন্টিমেশন লেটার তারা ডাউনলোড করতে পারে ওয়েবসাইট থেকে। এই সমস্ত তথ্য উঠে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলেন যে ইন্টারভিউয়ারদের যে অনারিয়ামের ব্যাপারটা পেইড করা তার একটা নোটিশ বা তথ্য তুলে ধরেন এস বাসুরাই। মানে সবাই বলছে যে এস বাসুরাই কোম্পানি করেছে, বিভিন্ন অ্যাডভোকেটরা যারা বিরোধী অ্যাডভোকেটরা বলতে যে এস বাসুরাই কোম্পানি এটা করেছে ওটা করেছে। আদতে এস বাসুরাই কোম্পানি শিট তৈরি করেছে, অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এজি বলেন আমরা করাপশন পর্বে আসবো। জজ বলেন করাপশন নিয়ে অনেক আলোচনা শুনেছি। জজ বিরক্ত করেন, কিন্তু বলেন যে চার্জশিটের বিষয় নিয়ে আমি করাপশনের সঙ্গে লিঙ্ক করব। যে চার্জশিটে মিস্টার ভট্টাচার্য কিছু যে তথ্য দিয়েছেন, মিস্টার ভট্টাচার্য মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু পয়েন্ট দেখাবো। সেই পয়েন্টগুলো কোথায় ভুল বা তিনি অসম্পূর্ণ কিছু পয়েন্ট এখানে জমা দিয়েছেন, সেই পয়েন্ট সম্পর্কে ল্যান্ডেড এজি তুলে ধরে। তো প্রথমত ক্যান 3 2023 থেকে তথ্য দেখানো শুরু করেন। সেখানে মিস্টার ভট্টাচার্য যেগুলো শো করেছিলেন প্যারা 9, 10, 11, 12, 17 সেইগুলো রিলাই আপন করেন মিস্টার ভট্টাচার্য। সেইগুলো কিন্তু এজি উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং সেখানে জজ বলেন হ্যাঁ আমরা তো সবই জানি, এগুলো বলার দরকার নেই, এরকম একটা ব্যাপার, কিন্তু কিছু তথ্য তো তুলে ধরেন, কারণ তথ্য তো তুলে ধরতে হবে। যেগুলো ভুল তথ্য উনি দিয়েছেন তার প্রমাণ তো দিতে হবে। এখানে প্যারা 10 নেম অফ 4 পার্সন, তার মধ্যে দু একটা নাম্বার মানে কয়েকজন পার্সনের আমি নাম নোট করেছিলাম, সামিউল ইসলাম, অঙ্কুশ মন্ডল। তো এই সমস্ত ক্যান্ডিডেট এরা হচ্ছে ট্রেন ক্যান্ডিডেট। অল অফ দিস 4 ট্রেন ক্যান্ডিডেটস, অল অফ দ্য অ্যাপয়েন্টেড 1 ফেব্রুয়ারি 2018 এবং 5 মে 2018 কোর্ট অর্ডারের দ্বারা তারা চাকরি পেয়ে যায়। আনফরচুনেটলি মিস্টার ভট্টাচার্য এটি রং সাবমিশন করেছে, এটি এজি কিন্তু সেই তথ্যটি দিয়ে দেয়। এবার প্যারা নম্বর 11। প্যারা নম্বর 11 এখানে 4 জন ক্যান্ডিডেটের নাম বলা হয়েছে। সেখানে কুসুম বানু, প্রিয়ঙ্কা নাকি, সুদীপ প্রামাণিক এবং ওয়াহিদুল্লাহ কয়েকজনের নাম বলেন। তো তাদেরকে ভেরিফিকেশনে এখানেও বোর্ড তাদেরকে চাকরি টার্মিনেট করেছিল, কিন্তু পরে তারা সুপ্রিম কোর্টের অর্ডারে বা কোর্টের অর্ডারে তারা আবার চাকরি ফিরে পায়। ল্যান্ডেড এজি এখানে আরেকটি কথা বলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদের এখানে 94 জন ক্যান্ডিডেটের কথা এখানে উল্লেখ করেন যে বোর্ড তাদেরকে চাকরি বাতিল করেছে, কি তারা আউট অফ অন্য স্টেট থেকে। এখানে অন্য স্টেটের কথা কিছু উঠে আসে যে তারা অন্য স্টেট থেকে চাকরি পেয়েছে, এমনকি তারা টেট পাস নয়,
তাদের চাকরি স্বয়ং বোর্ড বাতিল করেছে দুর্নীতির জন্য, কিন্তু পরে তারা কোর্টে দ্বারস্থ হয়েছে বা তারা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে বর্তমানে তারা চাকরি করছে। এখানে সৌমেন নন্দীর ম্যাটারটা নিয়ে একটু গ্যাজাগ্যাজি হয়, আপনারা দেখেছিলেন ফিরদৌস তিওয়ারি বিভিন্ন রকম বলছিলেন। প্যারা নম্বর 17, 84 জন প্রার্থীর নাম, তার মধ্যে 1 থেকে 81 জন 2016 সিলেকশন প্রসেস, এবং তাছাড়া 2020 সিলেকশন প্রসেসে 3 জন রয়েছে। তার মানে এটা বলতে চাইছে যে দুর্নীতি কি 2016 সিলেকশন প্রসেসে হয়েছে কি না হয়েছে, কারাপশন, এটা 2020 রিক্রুটমেন্ট প্রসেস, এগুলো যে কোর্ট অর্ডারে হয়েছে সেইগুলো প্রমাণ করতে তিনি চেয়েছেন। যে পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে 32,000-এর ফলে, সেগুলো সব কোর্টের মাধ্যমে হয়েছে, কোর্ট অর্ডারের মাধ্যমে, এবং কোর্ট অর্ডারে তাদের চাকরি এখনো টিকে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে কারাপশনের কোনো বিষয় নেই, আর 32,000-এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবার প্যারা 18-তে 9% সম্পর্কে অ্যালিগেশন। এরা ট্রেন ক্যান্ডিডেট, দে অ্যাপয়েন্টেড দ্য অর্ডার অফ কোর্ট, কারণ কি তারা আউট অফ স্টেট আমাদের রাজ্যের বাইরে থেকে ডিলেট করে, তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়, কিন্তু কোর্ট অর্ডারে তাদের পরবর্তীকালে চাকরি পায়। এই সমস্ত তথ্য কিন্তু আজ লার্নেড এজি তুলে ধরেন। এরপরে জজ কিন্তু একটু বেশ রেগে যায় যে এই ধরনের তথ্য কেন সাবমিশন করা হচ্ছে বা ডিসক্লোজ করা হচ্ছে, ভুল তথ্য। তখন ফিরদৌস শামীম কথা বলেন যে ফিরদৌস শামীমের উপরে চড়া হয় একটি বিচারপতি, তো সেই সময় বলেন আমার ক্যান টু ক্যান থ্রি আমার নয়, ক্যান টু ক্যান থ্রি কার? তখন বলেন দীপদেন্দু চ্যাটার্জি, কল দ্য দীপদেন্দু চ্যাটার্জি, এরকম বলে জাস্ট বেশ একটু চড়া হয়ে ওঠেন। আপনারা দেখেছেন, যারা শুনানি দেখেছেন, এবং বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন। কোর্ট নাম্বার তারপরে উঠে আসে যে ক্যান নাম্বার 17 এলা হয়নি। লার্নেড এজি বলেন ঠিক আছে 17 এলা হয়নি, ওই নিয়ে সমস্যা মিটে গেল। এজি বলেন যে প্রতিদিন বিভিন্ন রকম মামলা আসছে, হায়ার মার্কস লো মার্কসের চাকরি করছে, এইগুলো কি কারাপশনের মধ্যে পড়ে? তখন এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত বলবো যে সুবীর সান্যাল এই নিয়ে কি কি কথা বলেন, এবং জজ বলেন এই কথা তো আমরা অনেক শুনেছি, আমরা সাবমিশনে লিখেছি। এই যে বলেন করাপশন ইজ এ শাইনিং ওয়ার্ড, সেই জন্য আমি এটার উপরে জোর দিচ্ছি। এইবার জজ যে পয়েন্টের উপরে আসে, চার্জশিটের বিষয় চলে গেল, এস বাসুদেব কোম্পানি চলে গেলেন, এবার জজ পাবলিকেশন অফ প্যানেল বলুন, আমাকে প্যানেল পাবলিকেশন নিয়ে অ্যাপ্রাইজ করুন। এজি বলেন জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, হিরণময় ভট্টাচার্য যে অর্ডার গুলোতে ছিল, সেই মানে যে রিট গুলো ছিল, সেই রিটে তারা কিন্তু পিটিশনাররা এই প্যানেল অ্যানেক্স করেছে, সেখানে প্যানেল অ্যানেক্স করা ছিল। তাহলে এরা কেন বলছে এখন যে প্যানেল প্রকাশিত হয়নি? তো এই কথাটি তুলে ধরেন তিওয়ারি। তখন তরুণ যদি তিওয়ারি বলেন যে আমি ক্যান 9-এ আগেও সাবমিশন করেছি, আবারও বলছি ওটা প্যানেল নয়, ওটা হলো মেরিট লিস্ট, এই কথাটি বলেন। এবং রুল 7, প্যানেল স্টেট ওয়াইজ বার করা উচিত, কিন্তু প্যানেল স্টেট বার করেনি, স্টেট কমিটি বার করেনি, প্যানেল পাবলিশ করেনি, এটাও তরুণ যদি তিওয়ারি বলেন যে আমি ক্যান 9-এ সাবমিশন করেছি, তাও আজ বললাম। জজ বলেন উই নো দ্যাট, আমরা সবকিছুই জানি। এজি বলেন বোর্ড পাবলিশ প্যানেল থ্রু রেসপেক্টিভ ডিপিএসসির মাধ্যমে তারা প্যানেল পাবলিশ করেন, এবং তাহলে দেওয়ালে মেরে দেন, প্রত্যেকটি ডিপিএসসি দেওয়ালে তারা মেরে দেন। এই কথাটি কিন্তু এজি তুলে ধরেন। এরপরে যে বিষয়টি আসে যে চার্জশিটের বিষয়টি, চার্জশিট ইনিশিয়াল চার্জশিট যেটি পেজ নাম্বার 51 স্টেপ ফ্রম 42 প্যারাগ্রাফ নম্বর তাপস মণ্ডল সংক্রান্ত যে বিষয় বা যারা দুর্নীতি করে ফ্রড ইমেল তৈরি করে, ফ্রড ওয়েবসাইট তৈরি করে চাকরি দিয়েছে, সেই যে ক্যান্ডিডেট চাকরি দিয়েছে তাদের সঙ্গে 32,000-এর কোনো রিলেশন নেই, সেটা লার্নড এজি তুলে ধরেন। এছাড়াও উনি বলেন যে এনআইসি তে আমাদের রেজাল্ট দেখা যায়, কিন্তু তাদের যে ওয়েবসাইট ছিল এনআইসির সঙ্গে কোনো রিলেশন নেই, আমাদের ওয়েবসাইটের সঙ্গে কোনো রিলেশন নেই, এটা কিন্তু লার্নড এজি তুলে ধরেন। সেখানে এখানে সেহেতু এখানে কারাপশনের কথা তোলা নেই। এবার চার্জশিট, পরবর্তী চার্জশিটে চলে আসে, বলেন জজ তখন বলেন ক্যান আই থ্যাংক ইউ, আমি কি আপনাকে থ্যাংক ইউ জানাতে পারি? এজি বলেন জাস্ট ওয়ান সাবমিশন, আমার আরেকটি সাবমিশন রয়েছে, আরেকটি পয়েন্ট রয়েছে। এখানে তিনি শেষ পর্যন্ত 264 প্লাস 96 মোট 360 জন ক্যান্ডিডেটের কথা তুলে ধরেন। ইররেগুলারিটিস হচ্ছে ওয়াল ট্রেনিং ক্যান্ডিডেট, এই সমস্যাটা কি? রমেশ মালিকের ম্যাটার, রমেশ মালিকের ম্যাটারও তখন ফিরদৌস শামীম উঠে কিন্তু এটা বুঝিয়ে বলেন কি এরা 32,000-এর মধ্যে নেই, এদেরকে চাকরি বাতিল হলো, বোর্ড চাকরি বাতিল করলো, পরবর্তীকালে তারা সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু তারা চাকরি করছে। তার মধ্যে 96 জন ক্যান্ডিডেট কথা বলেন, 96 জন ক্যান্ডিডেট তার মধ্যে বোর্ড দ্বারা বাতিল হয়, আর 264 ক্যান্ডিডেট কোর্ট বাতিল করলো, পরবর্তীকালে তারা চাকরি করছে, সবাই ট্রেন ক্যান্ডিডেট। এই কথাটি কিন্তু এজি তুলে ধরেন। তখন জাস্ট ভাবতে থাকেন যে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করেননি, সেখানে পেন্ডিং রয়েছে, এখানে অর্ডার দেওয়ার জন্য বা
জাস্ট ভাবছিলেন পজিটিভ কিছু, কিন্তু এখানটা কিন্তু জাস্ট কনফিউশন হয়ে গেলেন যে সুপ্রিম কোর্ট তাদের চাকরি আবার বল রেখেছেন, তাহলে আমি এখন কিভাবে ওখানে হস্তক্ষেপ করবো। এই যে এটা তুলে ধরার একটাই কারণে 32,000-এর সঙ্গে ওইগুলোর কোনো সম্পর্ক কিন্তু নেই, যে 360 জনের কথা এই যে তুলে ধরেন। এরপরে র্যাঙ্ক জাম্পিং বিষয় নিয়ে জজ বলেন, তখন সাবির আহমেদ বলে একজন ব্যক্তির র্যাঙ্ক জাম্পিং এর কথা উঠে আসে, সেটা নিয়ে একটু কথাবার্তা হয়। তারপরে আপনারা দেখেছিলেন যে নেক্সট দিন শুনানি হবে বলে মীনাক্ষী আরোরা ম্যাডাম যে সুপ্রিম কোর্ট থেকে উনি বলবেন 10 মিনিট অভ্যর্থ বাবু মজুমদার, তার মধ্যে সুবীর সান্যাল আসেন, উনি বলেন যে সাবির আহমেদের ব্যাপারটি বা র্যাঙ্ক জাম্পিং এর ব্যাপারটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো সেখানে আপনাদেরও বলি, দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্ট একটি করে কোড নাম্বার ছিল। সাপোজ পুরুলিয়ার কথা আজ ওঠে, পুরুলিয়ার কোড নম্বর 17, 4জন ক্যান্ডিডেট, তার মধ্যে নাম উঠেছিল জগন্নাথ মিশ্র, শ্বেত কান্তি ব্যানার্জি, এরকম সুদেব কান্তি ব্যানার্জি, এরকম কয়েকজনের নাম উঠেছিল। এই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে তাদের রোল নাম্বার, কোড নাম্বার ইউনিক 17, পুরুলিয়া মানে পুরুলিয়ার 17। এবার এই ক্যান্ডিডেট গুলো, তার মধ্যে কিছু জন তারা দেখা যায় আলিপুরদুয়ারে আবেদন করেছে, কারণ সেখানে শূন্য পদের সংখ্যা বেশি বলে, তাহলে এদের কোড নাম্বার একই হবে। সেইভাবে তারা র্যাঙ্ক জাম্পিং এর কথা কিন্তু তারা তুলে ধরেছেন। এটা সুবীর সান্যাল কিন্তু অভিযোগ তোলেন, কারণ কোড নাম্বার তাদের 17, টেট নাম্বার, টেট আলাদা, সিলেকশন প্রসেস আলাদা। এবার ওই কোড নাম্বার ধরে তাদেরকে র্যাঙ্ক ধরা হয়েছে, কিন্তু তারা তো অন্য ডিস্ট্রিক্টে মানে আবেদন করেছে। এই 3-4 জনের নাম বললাম, তার মধ্যে সাবির আহমেদ অন্য ডিস্ট্রিক্টে আবেদন করেছে, সেহেতু সেই ডিস্ট্রিক্টের কাট অফের সঙ্গে এই কাট অফের কোনো মিল হবে না, কিন্তু তাদের টেট যে রোল নাম্বার, ইউনিক আইডি প্রত্যেক ক্যান্ডিডেট, সেটা কিন্তু একই হবে, কারণ তারা 4জনই পুরুলিয়ায়, তার মধ্যে 3জন পুরুলিয়ায় চাকরি করছে, একজন আলিপুরদুয়ারে আবেদন করেছে। এটা বুঝিয়ে বলেন, তখন জজ বলেন এটা কি রুলসে রয়েছে, সেই রুলসটা খুঁজে পাচ্ছিলেন না, কিছুক্ষণ পর রুলস খুঁজে দেওয়া হয় এবং খুঁজে সেটি ক্লিয়ার করে দেওয়া হয় এবং সুবীর সান্যালকে বলা হয় নেক্সট দিন ক্লিয়ার করতে। এই হচ্ছে বিষয় আজকে উঠে আসে। তারপর থেকে মাঝখান থেকে আপনারা দেখেছিলেন যে পাশে যে জজ ছিলেন রীতাব্রত স্যার, উনি বলেন যে যে তাহলে আপনাদের সব জব দিয়ে দাও, সমস্যা মিটিয়ে যাক, তাই তো এরকম একটা বিষয় উঠে আসে। সেটা কিন্তু তরুণ যদি তিয়ারের দিকে তাকিয়ে বলেন। তারপরে শেষের দিকে তরুণ যদি তিয়ারি উঠে বলেন যে আমাদের 5,000 প্লাস ক্যান্ডিডেট আছে, আমাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক, তাহলে সমস্যা সব মিটে যাবে। এই বিষয়টি উঠে আসেন এবং তারপরে ফিরদৌস সামি 135-এ কি একটা ভলিউম বা পয়েন্ট নিয়ে বলার চেষ্টা করেন। এই হচ্ছে আজকে শুনানির সারসংক্ষেপ। ভিডিওটি আজকে একটু বড় হয়ে গেল, কারণ আজকে শুনানির বিষয়টি অনেকটাই ছিল, শেষের দিকে শুনানি, অল্প শুনানিতে অনেক বিষয় তথ্য উঠে আসছে। ধন্যবাদ।